গোলাপি রঙা চাদর মোড়ানো রাজকীয় খাটের ওপর ফুলকে শুয়ে দেয় উদ্যান। তারপর নিজের রুমে গিয়ে বেডসাইড ড্রয়ার থেকে আরেকটা ফোন বের করে ডাক্তারকে কল দেয়। মিনিট পাঁচেক পেরোতেই ডাক্তার এসে হাজির হয়। উদ্যানের রক্তাক্ত পিঠ ও বাহুদায় দেখে ডাক্তার ভাবেন উদ্যান নিজের জন্যই তার তলব করেছে। মাস্টার, আপনার এই রকম অবস্থা কিভাবে হয়েছে? উদ্যান কাট কাট গলায় বলে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। চিকিৎসা করুন। ডক্টর নিজের মেডিকেল ব্যাগ নিয়ে উদ্যানের দিকে এগোতেই উদ্যান প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। আমার দিকে কেন আসছেন? আপনার চিকিৎসা করতে মাস্টার। আপনার শরীর থেকে রক্ত ঝরছে। ও হ্যালো, আপনার কি ধারণা নিজের চিকিৎসা করানোর জন্য আমি আপনাকে ফিমেল ডক্টরকে কল করেছি? হড়বড়িয়ে গেল ডাক্তার। আসলেই তো, যেখানে দুটো মেল ডক্টর আছে সেখানে উদ্যান তাকে কেন ডাকবে? সরি মাস্টার। আপনার সরি শুনতে বসে নেই আমি। নিজের কাজ করে বিদায় হন। মাথা নত করে ফুলের চেক আপ করতে এগিয়ে যায় ডাক্তার। দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গেছেন মিস্ট্রেসা। চিন্তার কিছুই নেই মাস্টার। শুধু সেন্স ফিরলে ওনাকে খাবার খাইয়ে দিবেন গু। আমাকে দিতে হবে? এহেন প্রশ্নে হাসি পেয়ে গেল ডাক্তারের। উদ্যানের কপালে গভীর ভাঁজ পড়েছে। কোনো রকম নিজের হাসি আটকে ডাক্তার বলে, আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। শুধু উনি যেন অভুক্ত না থাকেন সেটা নিশ্চিত করবেন গু। অপ্রস্তুত হয়ে পড়ল উদ্যান। বুঝতে পারল অবান্তর কিছু বলে ফেলেছে। ওকে, লিভ। ডাক্তার চলে গেল। খাটের সামনে থাকা টুলে বসে আছে উদ্যান। দৃষ্টি অবচেতন ফুলের ওপর নিবদ্ধ। হঠাৎ করে উঠে দাঁড়ায় উদ্যান। ধীর পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। সেখান থেকে একটা মাঝারি আকৃতির কেচি হাতে তুলে নেয়। তারপর শীষ বাজাতে বাজাতে ফুলের দিকে অগ্রসর হয়। ফুলের গা ঘেঁষে বসে পড়ে। অতঃপর ফুলের মুখ বরাবর ঝোঁকে হিসিয়ে বলে, তুমি জানতেই পারবে না কিভাবে আমি সারাটাক্ষণ তোমার উপরে নজর রেখেছি। এমনকি রেজিস্টার পর্যন্ত আমার হাতের পুতুল ছিল। সে শুধুমাত্র সময় নষ্ট করেছে যাতে তুমি কোনোভাবেই আমাকে ডিভোর্স দিতে না পারো। তোমাকে দিয়ে নকল পেপারে সাইন করে বলেছিল সেগুলো ডিভোর্স পেপার। কথাগুলো বলতে বলতে ফুলের চুলে হাত দেয় উদ্যান। মাথার উপরিভাগের চুলগুলো সামনে এনে কনফিউজড চোখে তাকায়। ঠিক কোন চুলগুলো অবাধ্য হয়ে পরপুরুষকে আকৃষ্ট করার স্পর্ধা দেখিয়েছিল? অনুমানের উপর ভিত্তি করে এক ঝাঁক চুল মুঠোয় নিয়ে নেয় উদ্যান। তারপর কেচি প্রয়োগ করে গোড়া থেকে কেটে ফেলে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও কনফিউজড হয়ে যায় উদ্যান। এবার মনে হচ্ছে সেই চুলগুলো নয়, অন্য পাশের চুল ছিল। উদ্যান অন্য পাশের চুলে হাত দিতে যাবে তখনই নিজেকে সংযত করে নেয়। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। হাতের কেচিটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যেতেই ফট করে চোখ মেলে তাকায় ফুল। উদ্যানের যাবতীয় দিকে শূন্য চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অবচেতন হাতে সদ্য কেটে ফেলা চুলগুলোয় হাত বুলিয়ে পরক্ষণেই হাতের দিকে তাকায় ফুল। হাত ভর্তি করে মেহেন্দি দিয়েছিল, কিন্তু কিঞ্চিত পরিমাণে রং হয়নি। বিষয়টা ক্লোজেটে যাওয়ার আগে লক্ষ্য করেছিল ফুল। তার উপর উদ্যানের কথাগুলো শুনে ফুল বুঝতে পারল উদ্যান হয়তো অনেক আগে ওর খোঁজ পেয়ে গিয়েছিল। তবে কেন উদ্যান সময় নষ্ট করলো? সকাল থেকে নিরবচ্ছিন্ন ঝুম বৃষ্টি। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে ধূসর মেঘের ভারী চাদর। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির গন্ধ। বৃষ্টি পানির ছোঁয়ায় পৃথিবী যেন নবজীবন পেয়েছে। ঘন জঙ্গলের পাতা বেয়ে গড়িয়ে পড়ছে অসংখ্য বৃষ্টিধারা। জানালার পাশে দাঁড়িয়ে আছে ফুল, তবে দুহাত জানালার ঠান্ডা লোহার গ্রিল শক্ত করে ধরে রেখেছে। বৃষ্টির ফোঁটা বাতাসে উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সে নড়ছে না। শূন্য চোখে তাকিয়ে আছে সামনের ঘন জঙ্গলের দিকে। যেন সেই সবুজের আড়ালে কিছু খুঁজে ফিরছে, যা কেবল তার মন জানে। ভেজা বাতাসে কিছু চুল আছড়ে পড়ছে চোখে মুখে, তবু সেগুলো সরানোর ইচ্ছে নেই। পেটাল। হঠাৎ কারো ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে ফুল। ঘাড় সামান্য বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে উদ্যান দাঁড়িয়ে আছে। উদ্যানকে দেখে অবাক না হলেও উদ্যানের মুখ নিশ্চিত। প্যাটাল শব্দটা ফুলের স্মৃতি ভাণ্ডারে কড়া নাড়ে। উদ্যান যে তাকে খুঁজে পাওয়ার পর থেকে এই নামে ডাকছে সে সম্পর্কে সম্পূর্ণ বেখেয়ালি ছিল ফুল।
মুহূর্তের ব্যবধানেই ওর অবচেতন মস্তিষ্ক কোনো কিছু নিরূপণ করতে পেরে সজাগ হয়ে যায়। তবে কি উদ্যান ওকে নিচে ফেলেছে? না না, সেটা কিভাবে সম্ভব? ব্যাপারটা এড়িয়ে গেলে চলবে না, যাচাই করে দেখতে হবে। ফুল এবার নিজ উদ্যোগে উদ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি আমাকে অদ্ভুত নামে কেন ডাকছেন? পেটাল কি, হ্যাঁ? উদ্যান যেন অবাক হলো ফুলের কথায়। একদিন অনুসরণ করেই দেখছি সব ভুলে গেছো। খাবার খেয়ে নাও, মনে পড়ে যাবে। রাগে ফুঁসে ওঠে ফুল। ভনিতা না করে উত্তর দিন। ফুলের রাগের বিন্দুমাত্র পরোয়া না করে উদ্যান সোজা সাপটা বলল। খাবার খেয়ে নাও, উত্তর পেয়ে যাবে। ইদানিং উদ্যানের উপর ফট করেই যেন রাগ উঠে যায় ফুলের, ইচ্ছা করে নাক বরাবর ঘুষি মেরে দিতে। যাক, সে প্রসঙ্গ আপাতত তুলে রাখা থাকুক। ফুলের অনশন করার কারণ অন্য কিছু হাসিল করা, সেটাতেই ফোকাস করা উচিত। ফুল এবার অন্যদিকে তাকিয়ে অভিমানী সরে বলল। খাবো না। নিজ পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে উদ্যান বলে। তাহলে উত্তর পাবে না? বুকে হাত গুটিয়ে আর চোখে তাকায় ফুল। চাই না উত্তর, যান আপনি। ভ্রু কুচকে তাকায় উদ্যান। হোয়াট ডিড ইউ সে? বলেছি যান আমার চোখের সামনে থেকে। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়ায় উদ্যান। বিদ্রুপের সুরে বলে। আর একবার জান বলে ডাকো, আমি পার্মানেন্ট এখানেই থেকে যাব। হকচকিয়ে গেল ফুল। দানবের মুখ থেকে এসব শোনার আগে দানবের মুখ চেপে ধরল না কেন? ও না, মুখ চেপে ধরাটা বেশি বেশি হয়ে যাবে না? নিজেকে স্বাভাবিক দেখাতে মুখ বাঁকায় ফুল। মাথার ডান পাশের ছেটে ফেলা চুলে হাত বুলিয়ে আফসোসের সহিত বলে। আমার চুল কাটার দুঃসাহস কে দেখিয়েছে, হ্যাঁ? এতক্ষণ যাবৎ ফুলের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলেও এবার চোখ সরিয়ে নেয় উদ্যান। ওর দিকে আঙুল তাক করে ফুল বলে। আপনি জানেন? বার দুয়েক পলক ফেলে ডানে বায়ে মাথা নাড়ে উদ্যান, যার মানে সে জানে না। কুটিল হাসি ফুটে ওঠে ফুলের ঠোঁটের কোণে। বিড়বিড় করে উচ্চারণ করে। লায়ার। কিছু বললে? চোখ বন্ধ করে নেয় ফুল। উদ্যানের দিকে আরো কিছুটা এগিয়ে গিয়ে বলে। আমি জানি আপনি শুনেছেন, ছোট ছোট কথাগুলো শুনে ফেলেন আপনি। তবে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, একবার মিথ্যে বলতে গিয়ে যদি কেউ আমার কাছে ধরা পড়ে যায়, পরবর্তীতে আমি তার আর কোনো কথাই বিশ্বাস করি না। উদ্যান হঠাৎ করে ফুলের মুখ বরাবর ঝুঁকে যায়। কথাটা কি কোনোভাবে আমাকে বললে? হ্যাঁ, আপনাকেই বলেছি। আপনার বেশ কয়েকটা মিথ্যে ধরে ফেলেছি আমি। বলো তাহলে আমি কি কি মিথ্যা বলেছি? আপনি বহু আগেই আমার খোঁজ পেয়ে গিয়েছিলেন। রেজিস্ট্রার সাহেবও আপনার ভাড়া করা লোক ছিল, আর আমার চুলগুলো আপনিই কেটেছেন। উদ্যান এবার ফুলের কানের কাছে মুখ নিয়ে বলল। আর তুমি এসব জানলে কিভাবে? ভরকে গেল ফুল। বড় বড় চোখে তাকালো উদ্যানের দিকে। উদ্যানের কলার বোন চোখের সামনে উন্মুক্ত। তা জেনে আপনি কি করবেন? এই মিথ্যে কথাগুলো কেন বলেছেন সেটা ক্লিয়ার করুন। সোজা হয়ে দাঁড়ায় উদ্যান। এগুলো ক্লিয়ার করে দিলে খাবার খেয়ে নেবে? নিরুত্তর রইল ফুল। কি হলো বলো? আমার হাতে সময় নেই পেটাল। আজ এবং কাল খুব বিজি থাকবো আমি, তাড়াতাড়ি করো। আমি খাবার তখনই খাবো যখন আবেশ ভাইকে নিজ চোখে শ্বাস নিতে দেখবো। আবেশের নাম উল্লেখ করায় শান্ত চোখে উদ্যান তাকায় ফুলের দিকে। ফুল সেই দৃষ্টি অনুমান করার পূর্বেই চোখ সরিয়ে নেয় উদ্যান। তুমি আমার কথা বিশ্বাস করছো না? বললাম তো ও বেঁচে আছে, আর ওর মমের কাছে আছে। ওই যে বললাম, আমার স্বভাবই এটা। ফর মি, ওয়ান্স আ লায়ার, অলওয়েজ আ লায়ার। এক পর্যায়ে উদ্যানের কণ্ঠে কিছুটা ব্যাকুলতা ধরা পড়ল। তোমার জন্য ওর বেঁচে থাকাটা এতটাই ইম্পর্টেন্ট? সামান্য থমকায় ফুল, পরপরই বলে ওঠে। সেটা কি স্বাভাবিক নয়? ভালোবাসি তাকে আমি। কথাটা উদ্যানের কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই রুমের আবহ পরিবর্তন হয়ে যায়। চোখের পলকে ফুলের কোমর পেঁচিয়ে দরজার সাথে তাকে আবদ্ধ করে ফেলে উদ্যান। এতটা আকস্মিক কিছু ঘটবে তা ফুল কল্পনাতেও আনেনি। বিস্ময়ে ও শঙ্কায় তার নিঃশ্বাস যেন আটকে গেল। নিজেকে মুক্ত করায় মরিয়া চেষ্টায় দুই হাত বাড়িয়ে উদ্যানের বুকে জোরে ধাক্কা দিল সে। কিন্তু সেই প্রতিরোধ যেন আগুনে ঘি ঢেলে দিল। উদ্যানের চোখে রাগের ঝলক নেমে এলো। এক হাতে ফুলের দুটো হাত চেপে ধরে মাথার উপর তুলে পিছনের দরজার সঙ্গে আটকে দিল সে। আরেক হাত ফুলের চুলের ভাঁজে গলে দিয়ে ফুলকে স্থির রাখলো। পুরো রুম জুড়ে তাদের দমবন্ধ শ্বাসের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো।
মিথ্যেবাদীকে ঘৃণা করেও অকপটে মিথ্যা কিভাবে বলছো? নাকি সত্যি কথা স্বীকার করার মতো হিম্মত নেই তোমার? ফুলের বুকের ভেতর ধক করে উঠল। কোন সত্যির কথা বলছেন? আমি কোনো সত্যির কথা বলছি না, শুধু তোমার মিথ্যাচার ধরে ফেলেছি। নিজের ধরে ফেলা কথার উপর ভিত্তি করেই সত্য মিথ্যা নির্ণয় করবেন? হ্যাঁ, করব। তাহলে পরিশেষে আপনার নির্ণয় ভুল হবে। মূলত আপনি সত্য মিথ্যা নয়, নিজের সন্তুষ্টি খুঁজে পেতে চাইছেন। যে সত্য আপনার মনকে তৃপ্ত করতে পারবে না, সেই সত্যকে আপনি মিথ্যাচার হিসেবে ধরে নেবেন। বস্তুত আপনার মাঝে সত্য গ্রহণের হিম্মত নেই। উদ্যানের মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করলো। ফুলের হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। নাদিয়া খাবার দিয়ে গেলে খেয়ে রেডি হয়ে নিও। বিকেল 3টার দিকে আবেশকে দেখতে নিয়ে যাব। এক মুহূর্ত অপেক্ষা করলো না উদ্যান। কথাগুলো বলে ফুলের রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে নাদিয়া আসে। পুরো একদিন না খেয়ে আছে ফুল। খিদে পেয়েছে খুব। যেহেতু উদ্যান নিয়ে যাবে বলেছে, সেহেতু খাবার খেয়ে নেওয়াই যায়। বিকেল 3টা। ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ জিএলএস কারটি ধীরে ধীরে কাঁচা জঙ্গলের পথ পেরিয়ে এগুচ্ছিল। আকাশের রং ভারী ধূসর। মেঘে ঢাকা সূর্য যেন রাগে মুখ ফিরিয়ে নিয়েছে। বৃষ্টি নেমে গেলেও আবারও নামবে নামবে ভাব। বন ভেজা স্যাঁতস্যাঁতে হাওয়া জানালার ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে গাড়ির ভেতরে। ড্রাইভ করছে লুহাম, মোবাইল হাতে। পাশের সিটে বসে আছে মেলো। পেছনের সিটে বসে আছে উদ্যান, পাশে ফুল। জানালার কাছে জমে থাকা ধুলোর ওপর আঙুল টেনে বৃত্ত আঁকছে। শেষের সিটে অনি আর অনিলা পাশাপাশি। অনিলাকে নিয়ে আসার প্ল্যান না থাকলেও মেয়েটা বাইরে বেরোনোর বায়না করেছিল, আর অনিও না করতে পারেনি। গাড়ির ভেতরে হালকা শব্দে জ্যাজ বাজছে, তবুও যেন অদ্ভুত এক নীরবতা ঘিরে রেখেছে চারপাশ। ফুল লক্ষ্য করেছে তাদের পেছনে আরও 2-3টে গাড়ি আছে, যেগুলো তাদের গাড়ি অনুসরণ করেই অগ্রসর হচ্ছে। বেশ অনেকক্ষণ চুপচাপ থেকে চোরা চোখে উদ্যানের দিকে তাকায় ফুল। দানবটা ফোনের মধ্যে ঢুকে আছে, কি করছে কে জানে, তবে চোখ মুখ দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে। ফুল একটা জিনিসই ভেবে পাচ্ছে না, পুরো 61টা বেল্টের আঘাত সহ্য করেও কিভাবে অবলীলায় সিটে পিঠ থেকে বসে আছে লোকটা। 40 মিনিট অবান্তর ভাবনার রাজ্যে বিচরণের পর গাড়ি থেমে যায় এক হসপিটালের সামনে। ফুলের ভাবনায় ছেদ পড়ে। দরজা খুলে এক এক করে বেরিয়ে আসে সবাই। লুহামের কথায় সহমত হয় অনি, কিন্তু অনিলা বলে, আমিও যেতে চাই ফুলের সাথে। তোমাদের সাথে থেকে বোর হওয়ার কোনো ইচ্ছে নেই। বেশ ভালোই বললে। তোমার মনে হচ্ছে হসপিটালে ফুলবানু ঘুরতে যাচ্ছে? অনির কথায় চোখ উল্টাই ফুল। এরা তাকে পেয়েছে কি? আর কত কত নাম ডাকবে। ভাগ্যিস সোহম আসেনি, নইলে আর কয়েকটা নিকনেম জুড়ে দিত। উদ্যান বরাবরের মতোই নির্লিপ্ত হসপিটালের দিকে পা ফেলে বলে, হাতে সময় কম, এসো কুইক। তার পিছু পিছু ফুল ও অনিলা হাঁটা ধরল। ফুলের পিছিয়ে আসার কারণটা হলো ফুলের সঙ্গে ভাব জমানো। প্রথম সাক্ষাতে ওর সাথে উঁচু গলায় কথা বলে ফিরেছিল অনিলা। এই সুযোগে সরি বলে ফেলবে। আর যাই হোক, মেয়েটা তাদের মাস্টারের ওয়াইফ। লিফট থেকে নেমে কিছু দূর এসে একটা কেবিনের সামনে থেমে যায় উদ্যান। হাত ঘড়িতে চোখ বুলিয়ে ফুলের উদ্দেশ্যে বলে, যাকে দেখার জন্য তরপাচ্ছ তাকে মন ভরে দেখে নাও। উদ্যানের কথায় কেমন যেন রাগের বহিঃপ্রকাশ ঘটল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ধীর পায়ে কেবিনের দিকে এগোয় ফুল। কাচের দরজায় হাত রেখে অপর পাশে তাকাতেই দেখে শুভ্র বেডে শুয়ে আছে আবেশ। চোখ বন্ধ, হয়তো ঘুমোচ্ছে। দেখা করবে? উদ্যানের তাচ্ছিল মাখা প্রশ্নে রাগে চোখে তাকায় ফুল। উদ্যান পুনরায় একই ভঙ্গিতে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? ফুল কিছু বলবে তার আগেই কেবিনের সামনে মাহবুবা সুলতানা, রেহানা বেগম ও মেহকের আগমন ঘটে। সপ্তাহখানেক আগে খানজাদা নিবাসে ফিরেছিল মেহেক। আজকে বাকিদের সাথে সেও এসেছে আবেশকে দেখতে। মাহবুবা সুলতানা অবশ্য ছেলের সাথে হসপিটালে অবস্থান করছেন 2 দিন যাবৎ। পুরো 8.5 মাস পর তাদেরকে সামনাসামনি দেখে থমকে গেল ফুল। রেহানা বেগম তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। ফুল যেন নিজ স্থানে জমে গেছে। কখন চোখে পানি এসে গেছে জানে না। ফুল, ভাঙা ভাঙা কণ্ঠে ফুলের নাম ধরে ডাকে রেহানা বেগম।
সেই ডাক শুনে ফুলের বুকের ভেতরটা গুমড়ে ওঠে। অসীম অভিমানী ফুল সেই অনুভূতি স্বীকার করে না। যেই মা নিজের মেয়ের কথা না ভেবে পরের ছেলের কথা ভাবে, সেই মায়ের জন্য ফুলের অন্তর কেন পুড়বে? কেন সেই মাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে মন চাইবে? আমি দেখা করবো আবেশ ভাইয়ের সাথে। কথাটা ফুল উদ্যানের উদ্দেশ্যে বলেছে। আবিশকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, দেখা করার মতো অবস্থায় নেই। মাহবুবা সুলতানা ভারী গলায় বললেন। ফুল বুঝে উঠতে পারল না এতটা দাম্ভিক কণ্ঠে মাহবুবা সুলতানা ফুলকে কেন বললেন। সে কি কোনোভাবে ছেলের এই অবস্থার জন্য ফুলকে দোষী সাব্যস্ত করছে? যেখানে অপরাধী ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে, সেখানে কেন ফুলের সাথে এমন আচরণ করছেন মাহবুবা সুলতানা? রেহানা বেগম ফুলের দিকে এগুতে নিলে ফুল কয়েক পা পিছিয়ে যায়। আমি তবুও দেখা করবো আবেশ ভাইয়ের সাথে, তাড়াতাড়ি করুন। মাথা নেড়ে সামনের দিকে ইশারা করতে লুইস একজন নার্সকে ডেকে আনে। সেই নার্স কেবিনের দরজা খুলে দিতেই ফুল হম্বিতম্বি করে কেবিনে ঢুকে পড়ে। খুব ভালো করেছেন। আমার কথা মতো ছেলেকে ঘুমের ইনজেকশন দিয়ে বারবার আপনার ছেলের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন। চোখ ঘুরিয়ে রেহানা বেগমের দিকে তাকায় উদ্যান। আর আপনিও কি মেয়ে আসবে শুনে নাটক করতে চলে এসেছেন? বলবেন তো, আসার সময় চিপস পপকর্ন নিয়ে আসতাম, সঙ্গে আমার লোকেরাও থাকতো। হয়েছে কি, ওরা আবার এন্টারটেইন লাইক করে। অনিলা তো মুখ টিপে হাসছে। যদিও সে উপস্থিত বাকিদের কাউকে চেনে না, তবু কথোপকথনগুলো মজাদার। উদ্যানের কথার পৃষ্ঠে তপ্ত শ্বাস ফেললেন মাহবুবা সুলতানা। উদ্যান ভ্রুকুচকে বলল, আপনার সন্দেহ আছে? অ্যাকচুয়ালি আমি শুধু নিজেরটাই নয়, আপনাদের সবার ইন্টেনশন সম্পর্কে জানি। নিজের গম্ভীর ভাবমূর্তি ধরে রাখতে পারলেন না মাহবুবা সুলতানা। নিষ্ঠুরতার খোলস ছেড়ে কাতর গলায় আওড়ালেন। ঘাড় কাত করে ফেলল উদ্যান। চোখ বুজে লম্বা শ্বাস টেনে বলল, যখন বলেছিলাম তখন ও আমার ছিল না, তবুও বলেছিলাম ও এক জীবন্ত মরণাস্ত্র। ওকে চাওয়া মানে নিজের মৃত্যুর প্রত্যাশা করা। আপনার ছেলেকে সামলাতে বলেছিলাম, কিন্তু আপনি পারেননি। ফলাফল তো আপনার চোখের সামনেই। উদ্যান থামলো, তারপর ধীর কণ্ঠে বলল, সেদিন কি বলেছিলাম ভুলে যান? আজ বলছি, মেয়েটা আমার। ওকে নিজের করে রাখার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কথাটা মাথায় রাখবেন। আজ 16 জুলাই উদ্যান। হঠাৎ রেহানা বেগমের কথায় উদ্যানের মুখের আদল পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ বেশ খোশ মেজাজে কথা বললেও এই মুহূর্তে তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। রেহানা বেগম দম নিয়ে প্রচন্ড সাহসের সহিত বললেন, আমার মেয়েটাকে কি কালকেই বলি দিয়ে দেবে? সেজন্যই কি আমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এনেছো? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল উদ্যান। আপনি এত ভাবছেন কেন? যে মেয়েকে 8.5 মাস পূর্বে সাজিয়ে গুছিয়ে জিন্দা কবর দিয়ে দিয়েছেন, আজ সেই মেয়ের জন্যই দরদ উতলে পড়ছে? ব্যাপারটা ঠিক হজম হলো না। এদিক সেদিক তাকালেন। রেহানা বেগম চাপা গলায় বললেন, তুমি তো সেই কবর থেকে ওকে তুলে জিন্দা জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছ। মেয়েটাকে একটু আস্তে বেরো। অনেক আদরে বড় করেছি তো, কলিজা পোড়াই। আমি মারবো না ওকে, তবে সুযোগ পেলে একবার আলিঙ্গন করে নিয়ে। কথাগুলো বলে অনিলার দিকে তাকায় উদ্যান। তুমি কি আমাদের সাথে যাবে নাকি থাকবে ওর সাথে? আমি থাকছি ফুলের সাথে। অনিলার কথায় উদ্যান সোজা হাঁটা ধরল। যাওয়ার পথে লুইসকে বলল, ওদের দিকে নজর রাখিস, দুটোই ছলনাময়ী, চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় না যেন। যদি তেমন কিছু হয়, ওদের খুঁজে পেতে যতক্ষণ লাগবে ততক্ষণ পানিশমেন্ট চলবে। সো বি অ্যালার্ট। লুইসের কথায় শান্ত চোখে তাকায় উদ্যান। ভয়ে ভয়ে ঢোক গেলে লুইস। সে কি ভুল কিছু বলে ফেলেছে? ছায়ার মতো লেগে থাকলে ওরা অন্ধকারের আশ্রয় নিয়ে পালিয়ে যাবে। ওদের মতিগতি বুঝবি না তুই। সারা জীবন অন্ধকারে কাটিয়ে দেবে, তবুও ধরা দেবে না। অবশ্য আমি মেয়েটাকে অক্সিজেনের মতো ঘিরে রেখেছি। লুইসকে প্রত্যুত্তর করার সময় দেয় না উদ্যান। ধূপধাপ পা ফেলে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এদিকে ঘুমন্ত আবেশের শিউরে বসে আছে ফুল। পুরো রুম জুড়ে শুধু দেয়াল ঘড়ির একঘেয়ে শব্দ। আবেশের জাগ্রত হওয়ার অপেক্ষা করে লাভ নেই। বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে ফুল। নিস্তব্ধতা অসহনীয় পর্যায়ে চলে গেলে উঠে দাঁড়ায়। ফিরে আসতে গিয়ে থেমে যায় ফুল। আবেশের মাথার কাছে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলে, জানোয়ারটাকে ক্ষমা করে দিও আবেশ ভাই। তার হয়ে ক্ষমা চাইতে আসার জন্য আমাকেও ক্ষমা করে দিও।
নিজের কণ্ঠ যেন নিজেই শুনতে পেল না ফুল। ভাবতেও পারছে না শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই সে এখানে এসেছে। নিজের দুহাত সামনে বাড়িয়ে ফুল কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে। আমি তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছি আবিশ ভাই, নিজের উপর করা নির্যাতন ও অবিচারের জন্য নয়, তোমার গায়ে হাত তোলার জন্য। কিন্তু আমি পারিনি, আমি তাকে শাস্তি দিতে পারিনি। অতগুলো আঘাত করার পরেও দানবটা নিরুত্তর ছিল। তার সেই নিস্তব্ধতা, অন্যমনস্কতা, স্থবিরতা উল্টো শাস্তি স্বরূপ আমার দিকে ধেয়ে এসেছে। সে এতটা বিষাক্ত কেন আবেশ ভাই? আর সেই বিষ পানেই বা এতটা মরিয়া কেন আমি? মানুষের তো নেশাদ্রব্যে আসক্তি জন্মায়, আমার কি তবে বিষ পানে আসক্তি জন্মাচ্ছে? নিজেকে কি আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারবো না? ফুল থামল। কান্নারা যেন দলা পাকিয়ে কণ্ঠরোধ করে ফেলেছে। কতটা অসহায় আর দুর্বল দেখাচ্ছে ওকে। আবির যদি দেখতো তবে কি চুপচাপ শুয়ে থাকতে পারতো? পারতো না। ভারাক্রান্ত হৃদয়ে ভারে নুয়ে পড়েছে ফুল। আমি এই হাতে তাকে রক্তাক্ত করেছি, যদিও তোমাকে যে কটা আঘাত করেছি সেই কটা আঘাত আমি করতে পারিনি। দানবটা পাথরের তৈরি, তাকে যে আঘাত করতে যাবে সেই উল্টো ক্ষত বিক্ষত হবে, যেমনটা আমি হয়েছি। তুমি তুমি তাকে অভিশাপ দিও না আবেশ ভাই, বদদোয়া করো না। ফুল ভাবতেও পারছে না সে নিজের মুখে কথাগুলো বলছে। এই মুহূর্তে যেন তার অবাধ্য মন মস্তিষ্ক সমেত সব রকমের অনুভূতি নিয়ন্ত্রণ করছে। হুহু করে কেঁদে ওঠে ফুল। আমার অনুভূতি সম্পর্কে জানলে তুমি আমায় ঘৃণা করবে আবেশ ভাই, যেমনটা আমি নিজেকে করি। খুব শীঘ্রই আমি তোমার গল্পের সবচেয়ে খারাপ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছি। এরূপ অবাধ্য হৃদয় নিয়ে আমি নিজের অনুভূতির বিপক্ষে লড়াই করতে পারবো না বেশিক্ষণ। আমার মস্তিষ্ক চেয়েছিল ভালো থাকতে, সুখে থাকতে, যে আমাকে ভালোবেসে তার হতে। কিন্তু আমার হৃদয় অদ্ভুত ভাবে আমার মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। যে পাথরকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিল সেই পাথরেই মাথা ঠুকে মরে যেতে চাইছে। আমার মৃত্যু অবধারিত, সবচেয়ে করুণ মৃত্যুটা বোধহয় আমার হৃদয়েরই হবে। যেই মুহূর্তে আমি মরার জন্য প্রস্তুত হয়ে যাব, সেই মুহূর্তে আবার আসবো তোমার কাছে বিদায় নিতে। আজ তবে আসি। হাতের উল্টো পিঠে চোখ মুছে উঠে দাঁড়ায় ফুল। আর একবারও পিছু না ফিরে কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে তখনও দাঁড়িয়েছিলেন রেহানা বেগম। মাহবুবা সুলতানাও মেহেক করিডোরে চেয়ারে বসে আছে। অনিলাও দূরত্ব বজায় রেখে সেখানে বসে আছে। ফুল বাইরে এসেই আনমনে উদ্যানের খোঁজে আশেপাশে তাকায়। মাকে দেখেও যেন দেখছে না সে, হয়তো ইচ্ছা করেই এড়িয়ে যাচ্ছে। অনিলা ম্যাম, মাস্টার কোথায়? ফুলের কাঠখোট্টা কণ্ঠ শুনে বসা থেকে উঠে এগিয়ে আসে অনিলা। তেহু নিজের কাজে গেছে। কি কাজ? ফুলের বাচ্চা সুলভ প্রশ্নে অমলিন হাসে অনিলা। তা তো জানি না। কখন আসবে? হয়তো মাকে এড়িয়ে যেতেই এত এত প্রশ্ন করছে ফুল। সে আসবে না এখানে, তোমার কাজ শেষ হয়ে গেলে স্টেটে ফিরে যেতে বলেছে। আমরা কিভাবে যাব একা একা? একা কোথায়? ওই দিকে তাকিয়ে দেখো, গার্ডস রেখে গেছে। বুক ভরে শ্বাস টেনে হাঁটা ধরল ফুল, কিন্তু রেহানা বেগম ফুলের গতিরোধ করে ফেলেন। ফুল, মায়ের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কঠিন হৃদয়ে ছিলি না তুই। তবে কি উদ্যান তোকে মেরে ফেলেছে? ফুলের শরীর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, যার মৃত্যুতে কাদার মতো কেউ নেই, যার মৃত্যুতে কার কি আসে যায় তাহলে? কে বলেছে কাদার মতো কেউ নেই? আমার চোখে জল কি তবে অশ্রু নয়, নাকি সেই অশ্রু জল মূল্যহীন? আমার কথা বাদই দিলাম, আবেশ তো আছে। কাদার জন্য অন্তত ওর জন্য নিজেকে বাঁচিয়ে রাখা যায় না? প্রথমত, আপনার চোখে পানি আসার কারণ আমার শূন্যতা নয়। দ্বিতীয়ত, খুনির মুখে বেঁচে থাকার আহ্বান শোভা পায় না, অদ্ভুত শোনায়। দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। আর পরিশেষে আবেশ ভাই আছে বলেই হয়তো বেঁচে আছি এখনো। যেদিন সেও আমার জন্য কান্না বন্ধ করে দেবে, মৃত্যুটা হয়তো সেদিনই গিলে ফেলবে আমায়। আর চিন্তা করবেন না, সেটা খুব শীঘ্রই হবে। আমি নিজেই আবেশ ভাইয়ের কান্না বন্ধ করে দেব, শুধু নিজেকে একটু প্রস্তুত করে নি। রেহানা বেগম পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। বুকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছাটা ধামাচাপা দিয়ে ফুলের রাস্তা থেকে সরে দাঁড়ালেন। ফুলও আর সময় নষ্ট না করে হসপিটাল ত্যাগ করলো। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে ফুল। মিনিট খানেক হয়েছে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে ওরা। মিস্ট্রেসা।
হঠাৎ অদ্ভুত সম্বোধনে ভ্রুকুচকে অনিলার দিকে তাকায় ফুল। মিস্টার স্যার কি মুড অফ? কে মিস্ট্রেসা ম্যাম? আপনি কি ফোনে কথা বলছেন নাকি নিজ মনে বের করছেন? ফুলের প্রশ্নবিদ্ধ চেহারা দেখে মুচকি হাসে অনিলা। ফার্স্ট অফ অল আমাকে ম্যাম বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? অফকোর্স অনিলা বলে ডাকবে। বড় বড় চোখে তাকায় ফুল। বলে কি এই বিদেশিনী? ম্যাম, আর ইউ ওকে? ইয়েস মিস ট্রেসা, আই এম ফাইন, বাট আই থিঙ্ক ইউ আর নট। ওয়েট, আমাকে আপনি মিস্ট্রেসা বলে ডাকছেন কেন? তুমি তেহু মানে আমাদের মাস্টারের ওয়াইফ, মিস ট্রেসা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? চোখ উল্টায় ফুল। কি ওয়ার্ড শোনালো। প্লিজ ম্যাম, আমাকে এই মিস্ট্রি হিস্ট্রি বলে ডাকবেন না। তাহলে তুমিও আমাকে ম্যাম বলে ডাকবে না। কিন্তু কোনো কিন্তু না, আর আপনি আপনি বলেও ডাকবে না। ড্যাব ড্যাব করে তাকায় ফুল। আমাদের শয়তান হাজবেন্ড দুজন যেমন টিম বানিয়ে ঘোরে, আমাদেরও তো টিম বানিয়ে দল ভারী করা উচিত। আর কতকাল জুলুম সহ্য করব আমরা? কি, তোমার উপরেও অনেক স্যার জুলুম করেন? খাঁচায় বন্দি করে রাখা জুলুম নয় তো কি? টপ দেখিয়ে গেল ফুল। অনিলার কথাগুলো বিশ্লেষণ করতে লাগলো। তুমি নিজের মায়ের সাথে কিভাবে এমন রুড বিহেভ করতে পারলে ফুল? আমার মাকে যদি আমি একবার পেতাম। বলতে বলতেই চোখ ভিজে যায় অনিলার। তুমি তোমার মাকে ভালোবাসো না ফুল? গোপনে উত্তপ্ত শ্বাস ফেলে ফুল। বাসি তো, খুব ভালোবাসি তাকে। অবাক হলো অনিলা। তাহলে কষ্ট দিয়ে কথা বললে কেন? মাথা নিচু করে নেয় ফুল। ধীরে ধীরে আওড়ায়। তার আদেশে আগুনে ঝাঁপ দিয়েছি। সেই আগুনে দাঁড়িয়ে কিভাবে তাকে আলিঙ্গন করতাম বলো? অভিমানও জমেছে খুব। সেই দিন সে আমার কথা কেন একবারও চিন্তা করলো না? তার চোখে কেন মাতৃত্ব খুঁজে পাইনি আমি? তার সেই নিষ্ঠুর আচরণে আমি খুব বাজেভাবে আহত হয়েছিলাম। তুমি তাদের কথায় তেহুকে বিয়ে করতে রাজি হয়েছিলে, তাই না? উপর নিচ মাথা নাড়ে ফুল। হ্যাঁ। উদ্দেশ্যহীনভাবে জানালা দিয়ে বাইরে তাকাতেই ফুলের চোখ যায় রয়্যাল ড্যান্স থিয়েটার লেখা জমকালো সাইনবোর্ডে। ঘড়ির কাঁটায় 6টা ছই ছই। এই থামান থামান। রাতের সময় সোলার এস্টেটে ফিরে এসেছে ফুল ও অনিলা। এতক্ষণ যাবৎ ড্যান্স থিয়েটারে বসে ড্যান্স শো এনজয় করেছে দুজন। অনিলা ভেবেছিল খুব একটা মজা হবে না, কিন্তু ফুলের সঙ্গ ভীষণ উপভোগ্য ছিল। খুব মজা করেছে দুজন, যার দরুন সময়ের দিকেও খেয়াল ছিল না। অনি অবশ্য লুইসকে কল দিয়ে বেশ কয়েকবার খবরাখবর নিয়েছে। অনিলা হাসি খুশি আছে শুনে। সে আর খোঁচায়নি।